আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পর্ব কাস্ট ভূমিরূপ। কাস্ট এই কথাটির অর্থ হল উন্মুক্ত প্রস্তরময় প্রান্তর। কাস্ট কি? কাস্ট একটি জার্মানির শব্দ, ইউরোপীয় কার শব্দ থেকে এসছে। মূলত জলে দ্রবণ প্রক্রিয়ার দ্বারা শিলার রাসায়নিক তথা ভৌত পরিবর্তনের মাধ্যমে যখন ভূপৃষ্ঠীয় এবং উপপৃষ্ঠীয় শিলাস্তর দ্রবীভূত হয়ে নানারকম ভূমিরূপ গড়ে তোলে, তখন তাকে বলছে কাস্ট ভূমিরূপ। চলো দেখে নিই পৃথিবীর প্রধান প্রধান কাস্ট অঞ্চলগুলি কি কি। 1 নম্বর পয়েন্টটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। বলছি ইউরোপের অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জেগোভিনা এবং সার্বিয়া, দক্ষিণ ফ্রান্সের কসেস, ব্রিটিশ যুক্তরাজ্যের ইয়র্কশায়ার এবং ডার্বিশায়ার। ঠিক আছে, দেখো এখানে কিন্তু দেখানো হয়েছে পাশের চিত্রে যে কিভাবে চুনাপাথরযুক্ত শিলার সাথে বায়ুমণ্ডলীয় CO2 মানে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত হয়ে বৃষ্টির জল বা কার্বনিক অ্যাসিড রূপে বিক্রিয়া করে দ্রবণ প্রক্রিয়াটিকে সম্পন্ন করছে। এই 1, 2 এবং 3 দেখো এটা পরপর কিন্তু কাজ করছে। তারপরে চলো দেখে নিই যে কাস্ট ভূমিরূপগুলি গঠনের জন্য শর্তগুলো কি কি। মূলত দ্রবণযুক্ত শিলাস্তর প্রয়োজন, চুনাপাথরযুক্ত শিলাস্তর প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হতে হবে এবং সমুদ্র থেকে কিন্তু যথেষ্টই উঁচুতে থাকতে হবে, আর নদীর উপস্থিতি মাস্ট। তাহলে এই পয়েন্টগুলো লিখতে হবে কাস্ট ভূমিরূপ গঠনের শর্তসমূহ হিসাবে। এবার চলো দেখে নিই কাস্ট ভূমিরূপগুলি কভাগে বিভক্ত। এখানে 4 রকম রয়েছে। কি কি রয়েছে? পৃষ্ঠীয় ভূমিরূপ, অবনমিত ভূমিরূপ, নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ভূগর্ভে গঠিত ভূমিরূপ। প্রত্যেক প্রকারের আবার অনেকগুলো উপবিভাগ আছে। চলো পরবর্তী স্লাইডগুলোতে সেগুলো দেখে নিই। প্রথমে পড়ব পৃষ্ঠীয় ভূমিরূপ সমূহগুলো কি কি। এখানে প্রথম ইয়েতে রয়েছে টেরারোসা, গ্লাইক এবং ক্লিন্ট। চলো দেখি টেরারোসাটা কি। টেরারোসা হচ্ছে কি, চুনাপাথরযুক্ত অঞ্চলে যখন ভৌমজলের দ্রবণ কার্যের ফলে এক ধরনের লাল মৃত্তিকা সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে টেরারোসা। আমরা তো সবাই দেখেছি লাল মৃত্তিকা, এটাও কিন্তু সেরকমই, কিন্তু এটা মূলত ভৌমজলের দ্রবণ কার্যের ফলে গঠিত হয়, তাই এর রং লাল। এরপরে চলো দেখি গ্লাইক এবং ক্লিন্ট। এটা কি বলছে, দ্রবণ কার্যের ফলে যখন চুনাপাথরে নানা রকম ফাটল সৃষ্টি হয়, সেই ফাটল বরাবর কিন্তু গভীর এবং দীর্ঘ দ্রবণ গর্ত তৈরি হয়, তাকে বলা হচ্ছে গ্লাইক। তাহলে কোনগুলো? এই যে দীর্ঘ যে গর্তগুলো সৃষ্টি হয়েছে সেই জায়গাগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে গ্লাইক। আর পাশে কি দেখতে পাচ্ছ? আয়তাকার উঁচু উঁচু শিলাখণ্ড, তার নাম কি? ক্লিন্ট। এই যে শিলাখণ্ডগুলো আয়তাকার আছে, এইগুলো হচ্ছে কি? ক্লিন্ট। যেমন পাহাড়ের মাঝে উপত্যকা থাকে, কিছুটা ওরকমই মনে হয় ব্যাপারগুলো, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা জিনিস, সেটা মনে রাখতে হবে। এবার চলো দেখে নিই ল্যাপিস বা কারেন। ল্যাপিস বা কারেন কি বলছে, অধিক ঢালযুক্ত চুনাপাথরযুক্ত অঞ্চলে যখন দ্রবণ কার্যের ফলে অসংখ্য অগভীর রৈখিক পরিখার সৃষ্টি হয় এবং তা সমান্তরালে বিন্যস্ত হয় এবং তীক্ষ্ণ শীর্ষদেশ দ্বারা বিভক্ত হয়, তখন সেই সমস্ত ভূমিরূপগুলোকে বলা হচ্ছে ল্যাপিস, এবং জার্মান ভাষায় কি বলা হয়? কারেন। এটা কিন্তু 3 প্রকার। কি কি? রিলেন, রিনেন, ট্রিট। আচ্ছা, এটা মনে রাখতে হবে, এই 3টে শব্দ যে বললাম, রিলেন কারেন, তারপর রিনেন কারেন, তারপর ট্রিট কারেন, এটা কিন্তু পরপরই বলতে হবে, কেননা
একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এইভাবে সৃষ্টি হয়েছে। প্রথমে দেখো কি বলছে, রিলেন কারেন্ট। যখন ঢালু ভূভাগের শীর্ষদেশ থেকে নিম্ন ঢাল পর্যন্ত প্রসারিত অনুদৈর্ঘ্য দ্রবণজনিত গর্ত সৃষ্টি হয় তখন তাকে বলছে রিলেন। ঠিক আছে, এইটা দেখো ঢাল বরাবর সৃষ্টি হয়েছে কীভাবে। আর এইটার পরে যখন সেটা আরও ভূমিভাগের ঢাল বৃদ্ধি পাচ্ছে তখন তৈরি করছে রিনেন কারেন্ট হলো। আবার যখন দেখা যাচ্ছে যে শিলাস্তরে বিভেদমূলক খনিজ গঠন হয়েছে তখন কিন্তু আবার সেই রিনেন কারেন্টটা মাঝে আবার ভূমিভাগের মধ্যে ধাপের সৃষ্টি হয় এবং ছোট ছোট মসৃণ গর্তের সৃষ্টি হয় তখন তাকে বলছে কি ক্রিট কারেন্ট হলো। এবার চলো দেখে নিই অবনমিত ভূমিরূপগুলো কি কি। প্রথমেই জানবো সোয়ালো হোল কি। সোয়ালো হোলটা কি? চুনাপাথরযুক্ত অঞ্চলে যখন জলের দ্রবণ কার্যের ফলে অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হচ্ছে এবং যেগুলির মাধ্যমে জলটা কি করছে ক্রমাগত নিচে ভূগর্ভে প্রবেশ করছে, সেই যে গর্তের খোলা যে মুখটা তাকে বলা হচ্ছে সোয়ালো হোল। একে কিন্তু ফ্রান্সে বলা হয় সচ। আরও নামগুলো দেওয়া আছে, পড়বে। পরবর্তী ভূমিরূপটার নাম কি? পোনর। তারপরটা কি? সিঙ্কহোল। আগে সিঙ্কহোলটা জেনে নিই কী জিনিস। সিঙ্কহোলটা কি বলছে, কাস্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে যখন ফাদল আকৃতির অবনমিত ভূমিরূপের সৃষ্টি হচ্ছে তাকে কি বলছে? সিঙ্কহোল। এই জায়গাটা দেখো একটু অবনমিত মতো হলো, এটাকে বলছে সিঙ্কহোল। আচ্ছা, এবার আগেরটা দেখিনি কি বলছে। পোনরটা কি? সোয়ালো হোলের মুখ থেকে যখন ভূ অভ্যন্তরে বিস্তৃত সুড়ঙ্গ পথের সৃষ্টি হয় তখন তাকে বলছে পোনর। তাহলে কি কোত্থেকে সৃষ্টি হলো? সোয়ালো হোল থেকে নিচের দিকে যে সুড়ঙ্গ পথটা সৃষ্টি হচ্ছে সেইটাকে বলছে পোনর। তাহলে এই সিঙ্কহোল, তার আগের স্লাইডে কী ছিল? সোয়ালো হোল আর পোনর তিনটেই কিন্তু কাছাকাছি জিনিস। তাহলে এখানে বলেছে ছোট ছোট গর্তের যে সৃষ্টিতে সেটাকে হচ্ছে সোয়ালো হোল। এখানে বলেছে সিঙ্কহোলটা কি? অবনমিত স্থান ফাদল আকৃতির। আর পোনরটা কি? যেই সোয়ালো হোলের মুখ থেকে যখন জলটা নিচের দিকে নামছে সেই সুড়ঙ্গ পথটা হচ্ছে পোনর। তিনটের মধ্যে কিন্তু গোলালে হবে না, ছবিগুলো অবশ্যই আঁকতে হবে। তারপর চলো দেখে নিই পরবর্তী অবনমিত ভূমিরূপ কি? ডোলাইন। ডোলাইন কিন্তু একই রকম টাইপেরই কিন্তু একটু আলাদা। কি আলাদা রয়েছে দেখি। বলছে ভূদৃশ্যের মধ্যে এক ধরনের অবনমন, ডিপ্রেশন, এ ডিপ্রেশন ইন এ ল্যান্ডস্কেপ। বলছে ডোলাইন কিন্তু প্রকৃতপক্ষে সিঙ্কহোলেরই নামান্তর। কেন? কেননা সিঙ্কহোলটাও তো শুনেছি এরকমই টাইপের একটা অবনমন টাইপের, তা ডোলাইনটাও কিন্তু ওরকমই, তবে এটা অনেকটা বড়। ঠিক আছে, উৎপত্তি অনুযায়ী একে কিন্তু 5টি ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমটা হচ্ছে দ্রবণ ডোলাইন। এই চিত্রটা খেয়াল করবে। কি বলছে দ্রবণ ডোলাইনের মধ্যে কি বলছে? বলছে ভূপৃষ্ঠীয় শিলাস্তর দ্রবীভূত হয়ে দ্রবণ ডোলাইন সৃষ্টি করে হলো। তারপরটা দেখো কি বলছে, ধস ডোলাইন। এটা কীভাবে সৃষ্টি হয়? গুহার ছাদটা যখন ধসে যায় তখন সৃষ্টি করে ধস ডোলাইন। তারপরেরটা কি? দ্রবণ পাইপ ডোলাইন। নিচের চিত্রটা দেখো, দ্রবণ পাইপ ডোলাইন এবং পাশেরটা রয়েছে অবনমিত ডোলাইন। এটা কীভাবে সৃষ্টি হয়? এটা বলছে যদি শিলাস্তরের মধ্যে দারণ উল্লম্বভাবে থাকে, মানে লম্বালম্বিভাবে থাকে, তাহলে দ্রবণ কার্যের ফলে সেই বরাবর একটা নলাকার গর্তের সৃষ্টি হয় এই জায়গাটা। ঠিক আছে, তাহলে কিন্তু তখন শিলাস্তরটা সোজাসুজি বসে যায় এবং সৃষ্টি করে দ্রবণ পাইপ ডোলাইন। ঠিক আছে, এরপরে দেখো পরেরটা কি বলেছে, অবনমিত ডোলাইন। এটা কিন্তু বলছে ভূপৃষ্ঠে নিম্নাংশে দ্রাব্য পদার্থ যদি সরে যায় তখন সেটা সৃষ্টি হয় অবনমিত
ডোলাইন হলো। আরেকটা বাকি আছে, সরি, আরেকটা হলো ককপিট ডোলাইন। এই উপরের চিত্রটা, এটা কি? এটা বলছে এটা এক ধরনের ডোলাইন যা হাম্পস অধ্যুষিত অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই হাম্পসটা কি একটু পরে পড়ব, চিত্রটা আগে একটু ভালো করে দেখে নাও। আরও দুটো এখানে ভূমিরূপ রয়েছে, তারা হলো উভালা এবং পোলজে। উভালা কি? আচ্ছা, আমরা তো সিঙ্কহোলের নাম শুনেছি, ডোলাইনের নামও শুনে ফেললাম। এবার দেখো কি বলছে, যখন সিঙ্কহোল আর ডোলাইন মানে হয় একাধিক সিঙ্কহোল না হলে একাধিক ডোলাইন যখন পরস্পরের সঙ্গে মিলিত হয়ে একটা বড় আকৃতির গর্ত সৃষ্টি করছে, তখন তাকে কি বলছে? উভালা। এইগুলো, এই যে। তারপরে কি বলছে? পোলজে বা পলিয়ে। এটা কি জিনিস? বলছি উভালা অপেক্ষা বৃহদাকৃতির উপবৃত্তাকার অবনত ভূমিভাগ। তার মানে এটা কিন্তু উভালার থেকেও বড় এবং একটু ওভাল টাইপের, বোঝাই যাচ্ছে, আর বৃহদাকৃতি অবনত ভূমিভাগ, তাই এর নাম পোলজে বা পলিয়ে। তবে আরও যেগুলো কথাগুলো এখানে রয়েছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেটা পড়ে নেবে। আচ্ছা, সেই হাম্পসের কথা পড়ছিলাম ককপিট ডোলাইন পড়ার সময়। চলো দেখে নি হাম্পসটা কী জিনিস। হাম্পস হচ্ছে অনেক সময় পলিয়ের মধ্যে শঙ্কু আকৃতির অবশিষ্ট পাহাড় থেকে যায়। আচ্ছা, পলিয়ে বা পোলজে, আগের ছবিটা আবার চলে যাই। এখানে পোলজে কোন জায়গাটা ছিল? এই জায়গাটা ছিল। তাহলে এর মধ্যে যদি এরকম ছোট ছোট যদি পাহাড় সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলবো হাম্পস। দেখো এই চিত্রটারই কিন্তু ওখানে একটা চিত্র রয়েছে, এই যে এই চিত্রটা। তার মানে এই জায়গাটা কি? এই জায়গাটাই হচ্ছে সেই পোলজের জায়গাটা, বড় জায়গাটা হলো। এবার দেখো পাশের চিত্রটা কি রয়েছে, সলিউশন প্যান। সলিউশন প্যান কি বলছে? কাস্ট ভূমিতে জলে দ্রবণ কার্যের ফলে একটা এমন ধরনের গর্ত সৃষ্টি হয় যা কিনা ডোলাইনের তুলনায় অগভীর কিন্তু আয়তনে বিশাল। তাহলে ডোলাইনটা কী ছিল? ভূদৃশ্যের মধ্যে এক ধরনের অবনমন বা নিচু ডিপ্রেশন। এটা সেরকমই, কিন্তু সেটা কিন্তু অনেকটা গভীর। সলিউশন প্যান কিন্তু অত গভীর নয়, সলিউশন প্যান কিন্তু অগভীর আর আয়তনেও বিশাল, বোঝাই যাচ্ছে। নেক্সট, কাস্ট জানালা। আর নিচেরটা কি বলেছে? সিঙ্কহোল, পুষ্করিণী এবং কাস্ট হ্রদ। আচ্ছা, কাস্ট জানালা আর নিচে কাস্ট হ্রদ, এই দুটো কিন্তু আলাদা, এটা একটু খেয়াল রাখতে হবে, অনেক সময় বাচ্চারা গুলিয়ে যায়। ভালো করে দেখো, প্রথমে আমরা উপরেরটা না পড়ে নিচেরটা আগে পড়ে নিই। কী আছে? সিঙ্কহোল, পুষ্করিণী এবং কাস্ট হ্রদ। বলছে ডোলাইনের মধ্য দিয়ে প্রবাহিত জলে অনেক সময় এত বেশি পরিমাণে কাদা এসে যায় যে সেটা ডোলাইনের নিচের যে ছিদ্রগুলো থাকে সেগুলো সব বুজিয়ে দেয়, বা সিঙ্কহোলের নিচটা বুঝে দেয়। তাহলে কি হবে? উপরে যত জল আসবে সেই জল আর নিচের দিকে যেতে পারবে না, ফলত জমে জমে এক ধরনের সৃষ্টি করবে, হয়ে যাবে পুকুরের মতো সিঙ্কহোল, পুষ্করিণী হয়ে গেল। আচ্ছা, কাস্ট হ্রদটা কী জিনিস? বলছে এটা যখন আকার অনেক বড় হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কাস্ট হ্রদ। তাহলে সিঙ্কহোল, পুষ্করিণী হচ্ছে ছোট পুকুর, কাস্ট হ্রদ হচ্ছে বড় পুকুর, বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এবারে চলে আসি কাস্ট জানালাটা কি। এটা কি বলছে? ভূ অভ্যন্তরের মধ্যে একটা সুড়ঙ্গ সৃষ্টি করে এটা প্রবাহিত হয়। কীভাবে হয়? আচ্ছা, এই ছবিটা দেখানোর জন্য আমি আগে এই জায়গাটা চলে আসি। এই দেখো এই জায়গাটা খেয়াল করো, কীভাবে একটা সুড়ঙ্গ পথে জলটা নিচের দিকে পড়ছে। ঠিক আছে, এবার চলে আসি ওই স্লাইডটাতে। এবার দেখো কাস্ট জানালে এবার বোঝা যাবে ব্যাপারটা কি। বলছে চুনাপাথরযুক্ত অঞ্চলে ভূ অভ্যন্তরে যখন নদীটা সুড়ঙ্গ সৃষ্টি করে প্রবাহিত হচ্ছে, এবার সুড়ঙ্গর যেখানে ছাদটা ধসে যাবে সেই জায়গায় কিন্তু উপর থেকে তাকালে মনে হবে যেন জানলার মতো নিচ থেকে দেখা যাচ্ছে জল চলে যাচ্ছে নদীর আকারে, বোঝা গেল?
তাহলে কী জিনিস? এই ছবিটাতে একটু কম বোঝা যাচ্ছে ব্যাপারটা, কিন্তু এই জায়গাটা হচ্ছে কাস্ট জানালা, এর নিচে বোঝা যাবে যে জল মনে হবে যে নদীর মতো করে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এতক্ষণ ধরে কী পড়লাম? অবনমিত ভূমিরূপ, তাই তো। এরপরে কি পড়ছি আমরা এখন? নদী দ্বারা সৃষ্ট কাস্ট ভূমিরূপ। এটা 3 নম্বর পয়েন্টটা যেটা ছিল সেইটা। এখানে কি কি সৃষ্টি হচ্ছে? গিরিখাত, অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকা, ভূপ্রাকৃতিক সুড়ঙ্গ এবং প্রাকৃতিক সেতু। প্রথমে দেখি গিরিখাতটা কি। গিরিখাত নর্মাল নদী খাতে যেমন গিরিখাত সৃষ্টি হয়, কিছুটা ওরকমই জিনিস, একই রকম ব্যাপার। কি বলছে এখানে? বলছে এখানে একই রকমভাবে নদী যখন প্রবাহিত হচ্ছে তখন দ্রুত ক্ষয় করছে, আর পার্শ্ব ক্ষয়ের তুলনায় নদী নিম্নক্ষয়টাই বেশি করছে। এই জায়গাটা খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে এখানে নদী কিন্তু তার লো পোর্শন ক্ষয়টা কিন্তু বেশি করছে। তারপরে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, সেটা কি? অন্ধ উপত্যকা। কি বলছে? কাস্ট অঞ্চলের উপর নদী প্রবাহিত হওয়ার সময় হঠাৎ করে শৃঙ্খলের প্রবেশ যখন করে তখন নদীটা ভূপৃষ্ঠে প্রবাহিত হয়ে ভূ অভ্যন্তরে প্রবাহিত হতে থাকে। তাহলে কিছুটা কাস্ট জানালার মতো ঘটনাটা। ওখানে কি হচ্ছিল? সুড়ঙ্গের মধ্যে দিয়ে জলটা হট করে প্রবেশ করলো, তাই তো। দেখি কোন জায়গাটা এখানে প্রবেশ করছে। এই জায়গাটা প্রবেশ করছে। এইখানটা, তাই তো। তাহলে সেই জায়গাটাই হয়ে যাচ্ছে কি? তার অন্ধ উপত্যকা। তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে নদী বিলুপ্ত হয়ে যাচ্ছে। তুমি কি এখানে দেখতে পাচ্ছ কোনো নদী? দেখতে পাচ্ছ না। তাহলে সেই জায়গাটা হচ্ছে কি? অন্ধ উপত্যকা। সরি, এই জায়গাটা। এরপরে চলে আসি শুষ্ক উপত্যকা। কি? কাস্ট অঞ্চলে নদী উপত্যকায় শৃঙ্খলের সৃষ্টি হলে জল তো সেখানে নদীর জলটা তো সব ঢুকে গেল ভূ অভ্যন্তরে। তার পরবর্তীকালে কি হবে? পরবর্তী যে উপত্যকাটা সেটা তো পুরো শুষ্ক হয়ে থাকলো, তখন সেই জায়গাটাকে বলা হচ্ছে শুষ্ক উপত্যকা। এই যে নামটা লেখা আছে। এরপরে চলে আসি প্রাকৃতিক সুড়ঙ্গ এবং প্রাকৃতিক সেতু। সেটা কি? নিচের ছবিটা দেখার আগেই উপর ছবিটাকে ভালো করে বুঝবে। বলছে যে কাস্ট অঞ্চলের উপর দিয়ে নদী যখন শৃঙ্খলে প্রবেশ করছে, ভূ অভ্যন্তরে ঢুকে পড়ছে, তখন সুড়ঙ্গটা যে সৃষ্টি করছে সেই সুড়ঙ্গটার নামই হয়ে যাচ্ছে কিন্তু প্রাকৃতিক সুড়ঙ্গ। তাহলে এর নিচে যে সুড়ঙ্গটা, যে টানেলটা যে সৃষ্টি হয়েছে, এইভাবে যে নদী যাচ্ছে, সেই সুড়ঙ্গটার নামই কিন্তু প্রাকৃতিক সুড়ঙ্গ। এইবারে সুড়ঙ্গের ছাদ যেখানটা ধসে যাবে, সেইখানে সুড়ঙ্গের তো আস্তে আস্তে দৈর্ঘ্য কমে যাবে, তখন দেখে মনে হবে যেন ছাদের কিছুটা অংশ এইভাবে দাঁড়িয়ে আছে। তার মানে এই জায়গাটা কিন্তু সুড়ঙ্গ, এই যে জায়গাটা যে চলে যাচ্ছে, আর উপরে এই ছাদটা কিন্তু রয়ে গেছে, সেটাই কিন্তু এখানে প্রাকৃতিক সেতুর আকারে রয়েছে। হলো? এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে বুঝতে হবে ধীরে ধীরে। এবার চলে আসি লাস্ট পয়েন্ট, ভূগর্ভের গঠিত যে কাস্ট ভূমিরূপ সেইগুলো। প্রথমটা কি? ক্ষয়জাত ভূমিরূপ। আর তারপরটা কি আছে? সঞ্চয়জাত ভূমিরূপ। প্রথমে ক্ষয়জাত ভূমিরূপটা কি? গুহা এবং ভূগহ্বর। ছবি দেখেই কিছুটা আন্দাজ করা যাচ্ছে, ভূগহ্বর মানে ভেতরে যা কিছু সব কিছুই ভূগহ্বর। আমাদের ভারতবর্ষে কিন্তু অনেকগুলি ভূগহ্বর আছে, তার মধ্যে ভারতের পাঁচমারি, দেরাদুন, এইগুলো মনে রাখতে হবে, সবই কিন্তু চুনাপাথরের গুহা। তারপরে চলে আসি সঞ্চয়জাত ভূমিরূপ। আচ্ছা, এইখানে যা কিছু আছে তা দেখানোর আগে আমি ছবিটা দেখিয়ে নিই। এই ছবিটা একটু ভালো করে দেখো। এখানে অনেকগুলো নাম বলেছে, যেমন এটা ফ্লোস্টোন, স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, স্ট্যালাকটাইটস, কলাম, এইসব নামগুলো একটু ভালো করে দেখো, ছবিটা খেয়াল করো। এবার চলে আসি আগের স্লাইডটাতে। এখানে কি বলছে? গুহার মধ্যে মূলত তিন ধরনের রাসায়নিক সঞ্চয় লক্ষ্য করা যায়। কি কি? পাতন প্রান্তর, প্রবাহ প্রান্তর
প্রান্ত প্রান্তর বলছিলাম, সরি, পাতন প্রস্তর, প্রবাহ প্রস্তর এবং প্রান্ত প্রস্তর। আচ্ছা, আমরা ছবির মধ্যে একটা কথা পড়েছিলাম না, ফ্লো স্টোন, একবার দেখি। এই যে ফ্লো স্টোন, জলটা এইভাবে যাচ্ছে বলে এখানে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে সেটা কিন্তু ফ্লো স্টোন বা প্রবাহ প্রস্তর। তাহলে বাকি দুটো কি কি দেখে নিই। যখন গুহার ছাদ থেকে জলের সঙ্গে দ্রবীভূত চুনাপাথর ফোঁটা ফোঁটা আকারে, কথাটা খেয়াল রাখবে, ফোঁটা ফোঁটা আকারে যখন ভূমিরূপগুলো সৃষ্টি করছে তখন তাকে বলছে পাতন প্রস্তর। সেটার কিন্তু অনেকগুলো ভাগ আছে, সেইটাই এখানে বলা আছে। নামগুলো একটু দেখো। আর কি আর দিয়েছে প্রান্ত প্রস্তর। সেটা কি, গুহার বক্ষ যখন উপচে জল প্রবাহের ফলে গুহার প্রান্তে সৃষ্টি করছে, মানে এই জায়গাটাতে, এই ধার বরাবর যেগুলো সৃষ্টি করছে উপচে পড়ে জল এগুলো এখানে উপচে পড়ে পড়ে জলে নানা রকম ভূমিরূপ সৃষ্টি করছে, সেইগুলো হচ্ছে কি সবই প্রান্ত প্রস্তর হলো। আর প্রবাহ প্রস্তর তো দেখিয়ে দিলাম, যে প্রবাহমান জলের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলোর নামই হচ্ছে প্রবাহ প্রস্তর। আচ্ছা, স্ট্যালাকটাইট কি? স্ট্যালাকটাইট হচ্ছে গুহার ছাদ থেকে যখন চুনাপাথর মিশ্রিত জল ফোঁটা ফোঁটা রূপে নিচের দিকে পড়বে এবং তার আগেই বাষ্পীভূত হয়ে যাবে এবং ফলত কি হবে, ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয় দণ্ডের আকারে ঝুলতে থাকবে, সেইটাকে বলছে স্ট্যালাকটাইট। কোন জিনিসটা স্ট্যালাকটাইট দেখতে পাচ্ছি? এইগুলো হলো। এবার দেখো স্ট্যালাগমাইট। এটা কি, গুহার ছাদ থেকে ঝরে পড়া চুনের ফোঁটাগুলো মেঝেতে জমে গিয়ে মোটা মোটা স্তম্ভের আকারে উপরের দিকে ক্রমশ বাড়তে থাকে, সেই সমস্ত স্তম্ভগুলোকে বলছে স্ট্যালাগমাইট। কোন জায়গাটা? এইটা। ক্রমাগত উপর থেকে এরকমভাবে চুন মিশ্রিত জলগুলো পড়েছে এবং সৃষ্টি করেছে এই ভূমিরূপগুলো, তাই তো? তাহলে এর নাম কি? স্ট্যালাগমাইট। চলে আসি পিলার কলাম, মানে স্তম্ভ কাকে বলে? যদি এই স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট যদি জুড়ে যায় একসঙ্গে, তখন কি হবে? সৃষ্টি হবে স্তম্ভ, মানে গুহার ছাদ থেকে নামতে থাকা স্ট্যালাকটাইট আর নিচ থেকে উপরের দিকে বাড়তে থাকা স্ট্যালাগমাইট। ওকে, ছবিটা দেখে নিই। কোন জায়গাটা? এইটা পুরো বোঝা যাচ্ছে, উপর থেকে নামছিল, নিচের দিক থেকে এটা উঠছিল, দুটো জুড়ে গেছে, ফলত সৃষ্টি করেছে কি কলম বা স্তম্ভ। তারপরে কি হেলিকটাইট। হেলিকটাইটের ছবিটা দেওয়া নেই এখানে, আমি শুধু বলে দিচ্ছি। গুহার মধ্যে অনেক ভূতের মতো দেখতে বা নানা রকম আকৃতি প্রকৃতির যে মূর্তিগুলো তৈরি হয় সেইগুলোকে বলছে হেলিকটাইট। ওটা কখনো বৃদ্ধি পায় মানে নিচের দিকে, কখনো উপরের দিকে, কখনো পার্শ্ব বরাবর, কখনো বক্র হবে, নানা রকমভাবে, তাই তার কোনো নির্দিষ্ট মূর্তি নেই। ওকে, এবার চলে আসি পরবর্তী পয়েন্টে, ড্রেপ। সবগুলোই কিন্তু এটা পাতন প্রস্তর, মানে এই যে ড্রিপ স্টোন তার ভাগ কিন্তু এগুলো সবগুলো, ঠিক আছে? ড্রেপ কি জিনিস? ড্রেপ হচ্ছে গুহার ছাদে চুন বা ক্যালসিয়াম বাইকার্বনেট জমে জমে যখন ঝোলানো পর্দার মতো দেখতে হয় তখন তাকে বলছে ড্রেপ। দেখি তো ছবিটা, এই যে ড্রেপ, এই যে পর্দার মতো দেখতে লাগছে, এইটা হলো ড্রেপ। তারপরে কি বলছে না, বেল হোল। সেটা কি বলছে? চুনাপাথরের গুহার ছাদের সৃষ্ট গম্বুজ আকৃতির গর্ত, তাকে বলা হচ্ছে বেল হোল। আর লাস্টেরটা কি? রুফ পেন্ডেন্ট। যখন গুহার ছাদ থেকে কিলকির মতো বা ছুরির ফলার মতো আকৃতির কিছু কিছু প্রস্তরখণ্ড নেমে আসবে তখন সেটাকে বলছে রুফ পেন্ডেন্ট।
যদিও এই নিচের এই 5, 6 এবং 7 নম্বরের জিনিসগুলো একটু কম দেখতে পাওয়া যায়, বেসিক্যালি স্ট্যালাগমাইটগুলোই বেশি চোখে পড়ে। দেখতেই পাচ্ছ ছবিটা। চলে আসি নেক্সট পয়েন্টে। এইটা আর ডিটেলসে পড়াচ্ছি না, তোমরা পড়ে নিতে পারবে। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে এখানে ক্রাইক্স এবং সিঙ্কহোল, আর লাস্টেরটা হচ্ছে ভারতের কয়েকটি কাস্ট অঞ্চলের বন্টন। এখানে হচ্ছে স্ট্যালাগমাইটের মধ্যে পার্থক্য, আর ল্যাপিস এবং সোয়ালো হোলের মধ্যে পার্থক্য। আজকের স্লাইড এই অবধি, পরের দিন তৃতীয় অধ্যায় শুরু করব।